বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ক্ষমতা আর ক্ষমতার বাইরে, সংসদ থেকে রাজপথ, নানা অভিজ্ঞতার চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৪৭ বছর পূর্ণ করল বিএনপি। দেশে বহুদলীয় এবং সংসদীয় গণতন্ত্র ফিরেছে যে দলটির হাত ধরে ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের সামনে আবারও সুযোগ এসেছে দেশ বিনির্মাণের, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। হাসান মাহমুদের রিপোর্ট। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসার পর ৭৮ সালের এদিনে বিএনপি গঠন করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। জাতীয়তাবাদী দর্শন আর ১৯ দফা কর্মসূচি নিয়ে চলা দলটি পরের বছর জয়ী হয় সংসদ নির্বাচনে। আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। ৮১ সালের ৩০ মে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে জিয়াউর রহমান শহীদ হলে তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া আসেন নেতৃত্বে। ৪ বার রাষ্ট্র ক্ষমতা এবং ২ বার বিরোধী দলে থাকা দেশের অন্যতম বৃহৎ দলটি দীর্ঘ ১৫ বছর ক্ষমতার বাইরে থাকার পর আবারও স্বপ্ন দেখাচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের। ছাত্র জনতার নেতৃত্বে যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটে। এখন একটা নবযুগের সূচনা হবে, আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাবো। এখনও মানুষ এই এক নতুন বাংলাদেশের, এক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে বিভোর। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য থাকে এবং কাদা ছড়াছড়ি করে, তাহলে সেটা মঙ্গল বয়ে আটবে না। ২০০৭ সালের জরুরি অবস্থার সরকারের সময় খালেদা জিয়ার কারারুদ্ধ হওয়া এবং দল ভাঙনের চেষ্টা সংকটে ফেলে বিএনপিকে। ২০১৪ সালে ১০ম সংসদ নির্বাচন বর্জন করলেও অংশ নেয় ১৮ সালের নির্বাচনে। সেবার অভিযোগ ওঠে রাতের ভোটের। নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা আর খালেদা জিয়ার কারারুদ্ধ হওয়া দলটিকে ফেলে কঠিন বাস্তবতায়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সবশেষ ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনও বর্জন করে বিএনপি। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন সাম্য ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে বিএনপিকে হতে হবে প্রতিশ্রুতিবদ্ধ, বলছেন বিশ্লেষকরা। মানুষ যদি অতীতের মতো বিএনপিকে আবার সমর্থন দেয় এবং সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে, সেই ক্ষেত্রেও কিন্তু বিএনপিকে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে। সেই সংকটগুলো উত্তরণ করে জনপ্রত্যাশা অনুযায়ী একটি দেশ পরিচালনার একটা বড় চ্যালেঞ্জ বিএনপির সামনে আছে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে জনগণের অধিকার আদায়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপিকে বড় ভূমিকা রাখতে হবে বলেই মনে করেন সংশ্লিষ্টরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় এখনও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ১৪৪ ধারা জারির পর ঘটনাস্থলে মোতায়েন আছে যৌথ বাহিনী। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার পর পাশাপাশি স্থগিত ঘোষণা করা হয়েছে সব পরীক্ষা। ২১ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাতে সিন্ডিকেটের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার সাংবাদিকদের জানান, এ ঘটনায় প্রায় ৪০০ শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। আরও ৩ জনকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে চট্টগ্রামের বেসরকারি কয়েকটি হাসপাতালে। আহতদের চিকিৎসার ব্যয়ভার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বহন করছে বলে জানান তিনি। ঘটনার সময় হাটহাজারী থানা পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ চবি প্রশাসনের। এদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন। তবে কিছু শিক্ষার্থী হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে প্রক্টরের পদত্যাগ ও উপাচার্যকে ক্ষমা চাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ক্যাম্পাসে। রোববার রাতে অনলাইনে উপাচার্য অধ্যাপক একে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়। এর আগে দুপুরে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সমন্বিত ডিগ্রির দাবি পূরণ না হওয়ায় উপাচার্য সহ ২ শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। খবর পেয়ে রাত ৮টার দিকে জেলা প্রশাসক মফিদুল আলম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে গিয়ে অবরুদ্ধ শিক্ষকদের বের করেন।
সিলেটে বোর্ড সভা ডেকেছে বিসিবি। দুপুর 2টা নাগাদ সিলেটের একটি 5 তারকা হোটেলে হবে বিসিবির পরিচালনা পর্ষদের পরবর্তী সভা। সেখানে আলোচ্য বিষয় হচ্ছে বিসিবির আগামী নির্বাচন নিয়ে। ধারণা করা হচ্ছে সভা থেকে আসতে পারে নির্বাচনের রোডম্যাপ। আগামী অক্টোবর মাসে প্রথম সপ্তাহে পরবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচনে অংশ নেবেন। এদিকে ধারণা করা হচ্ছে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম আবারও সভাপতি পদে লড়বেন। সংবিধান অনুযায়ী নির্বাচনের অন্তত 30 দিন আগে সাধারণ সভার জন্য কাউন্সিলর মনোনয়নের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে নোটিশ পাঠানোর সভায় বিপিএল দল, ভেন্যু, সময় নিয়েও নির্দিষ্ট করে জানা যাবে। অধিকাংশ বোর্ড পরিচালক যোগ দেবেন জুমের মাধ্যমে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াকেই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি এমন মন্তব্য করেন। 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বিএনপি দেশের রাজনীতির আমূল পরিবর্তন ঘটাতে চায় বলেও জানান মির্জা ফখরুল। ইফতেখার রেজা রিপোর্ট। 1978 সালের 1 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় দেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘ পথ চলায় দলটি 46 বছর পার করে 47 বছরে পা রাখল। দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে বিএনপির হাজারো নেতাকর্মী ভিড় করে। দলটির কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা জানানো শেষে মহাসচিব বলেন, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহযোগিতা করবে। এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে 26 ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে বা সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। বিএনপি ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন চাই উল্লেখ করে এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন মির্জা ফখরুল। যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল কমিশনগুলো, সেই সংস্কারে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির 31 দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন বা আনার ব্যবস্থা করেছে। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তন ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে বলেও জানান বিএনপি মহাসচিব। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় উৎসব মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। বিভিন্ন প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা অনুষদ ভিত্তিক ও জনসমাগম বেশি হয় এমন স্থানগুলোতে গিয়ে ভোট চাইছেন। ছাত্রদল ছাড়াও ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, শিক্ষার্থী ঐক্য জোট, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের প্রার্থীদের সকাল থেকেই বিভিন্ন হল ও বিভাগে দেখা গেছে নির্বাচনী প্রচারণায়। প্রচারণা চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে 10ম দিনে একজন চিকিৎসক ও 2 জন ফটো সাংবাদিক সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন রাজধানীর মুগদা মেডিকেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ হাসনাত আল মতিন, সিলেটের স্থানীয় পত্রিকা দৈনিক জালালাবাদের চিফ ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন ও একই পত্রিকার ফটো সাংবাদিক মোহাম্মদ মহিদ হোসেন। এই মামলায় গ্রেপ্তার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ রাজধানীর বিভিন্ন হাসপাতালের আরও 3 জন চিকিৎসক সাক্ষ্য দেবেন। এই মামলায় গত 9 দিনে জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক, সাংবাদিক ও জুলাই হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী 29 জন সাক্ষ্য দিয়েছেন। এই মামলায় তারা বলেছেন যে আমি যেদিন জবানবন্দি দিয়েছি অর্থাৎ তাইয়ুব সাহেবের কাছে বক্তব্য দেওয়ার পরে উনি আল জাজিরা এবং বিবিসিতে যে ডকুমেন্টারি সেটা দেখেছেন, তাতে গুলি চালানোর জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার বিবৃতি দিয়েছেন, উল্লেখ করেছেন এবং উনি আরও বলেছেন যে এই ঘটনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই ঘটনাগুলোর জন্য সরাসরি দায়ী।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নূরের শারীরিক অবস্থা ক্রমশ উন্নতি হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে নূরকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি। তবে শরীরের বিভিন্ন ক্ষতস্থান পুরোপুরি সেরে উঠতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে বলে জানান আসাদুজ্জামান। চিকিৎসকদের পরামর্শে নূর এখন স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন। এদিকে সকালে নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আজকেও আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে পরীক্ষা করেছেন এবং ওনারা সব কিছু দেখে তাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করার পরামর্শ দিয়েছেন। উনি একটু ঘুমের সমস্যা বলছিলেন, তো আমরা আশা করি যে উনি আইসিইউ থেকে কেবিনে ওনাকে শিফট করার পরে এটাও চলে যাবে, উনি আরও কমফোর্টেবল থাকবেন এবং আশা করছি আমরা আগামী এক সপ্তাহের মধ্যেই হয়তো উনি হসপিটাল ছাড়তে পারবেন। মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মাগুরার আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান হিসাম দর্শনা চেকপোস্ট হয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রেল স্টেশন থেকে তালাবদ্ধ একটি ব্যাগ সহ আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করে সদর থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে অন্তত 5টি মামলা রয়েছে। গত 24 ঘন্টায় যশোর জেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 3 জন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে আরও 3 জন। যশোরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা জানান, জেলার সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত 22 জন রোগী ভর্তি আছেন। সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি আছেন অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে 10 জন ডেঙ্গু রোগী এখন চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা বলছেন, প্রতিনিয়ত ডেঙ্গুর ধরন পাল্টাচ্ছে। কোনো রোগীর জ্বর নেই, তাই উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথে সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের কার্যক্রম হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ স্থগিত করার পর সেই আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন চেম্বার আদালত। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ডাকসু নির্বাচনের কার্যক্রম স্থগিত করে এক আদেশ দেন। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে 3 বাম সংগঠন সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক একটি রিট দায়ের করে। হাইকোর্টের এই আদেশের পর SM ফরহাদের আইনজীবী হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশের উপর স্থগিতাদেশ দেন। এর ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা রইল না। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য আছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করা ও রোববার রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে নারী কর্মীদের লাঞ্ছিত করার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। দুপুরে এই কর্মসূচি পালন শুরু করে তারা। এদিকে রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় 2 দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। বলেন, অনেক প্রার্থী ব্যাংক ড্রাফট করলেও রোববার একটি রাজনৈতিক দলের কর্মসূচির কারণে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেনি। এ কারণে আগামী 2রা সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ানো হয়েছে। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেটে শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন দলের নেতাকর্মীরা। ময়মনসিংহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, বিএনপির 31 দফার আলোকে আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। নাটোরে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে শহরের আলাইপুর থেকে র্যালি বের করা হয়। প্রধান সড়ক ঘুরে কানাইখালী জনতা ব্যাংক চত্বরে গিয়ে এটি শেষ হয়। বগুড়ায় জেলা বিএনপির আয়োজনে ও জেলা ড্যাবের সহযোগিতায় শহরের দত্তবাড়ি এলাকায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। নীলফামারীতেও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলামের তুহিনের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। এর আগে সমাবেশ অনুষ্ঠিত হয়। নেত্রকোনা শহর থেকে র্যালি বের করা হয়। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ, সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান সহ অন্যরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জে র্যালি বের করা হয়। এছাড়া সাভারে অসহায় ও দুস্থ রোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বিএনপি। মানিকগঞ্জ কুড়িগ্রামে শোভাযাত্রা বের করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা তোমার জন্য দোয়া করি, তুমি যাতে সুস্থ হয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব রকম নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, নির্বাচনে ভোট কেন্দ্র বাড়ানো হবে, আনসার সংখ্যা। এছাড়া সেনাবাহিনীর সাথে নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও এবার নির্বাচনী মাঠে কাজ করবে। সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তর, সিলেট ক্যান্টনমেন্ট এবং পুলিশ লাইন পরিদর্শন করেন। পরে সিলেট বিভাগের প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। আমরা কিন্তু নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি এবং আমাদের যারা নতুন পুলিশ অনেক, এর আগে প্রায় 4000-এর উপরে যারা ট্রেনিং করে বের হয়ে গেছে। এখন একটা বেস এখনো ট্রেনিং করতেছে এবং আরেকটা বেস খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে তারা যাবে। তাছাড়াও আমরা অন্যান্য যে আমাদের বাহিনীগুলি রয়েছে, এই জন্য ইলেকশনের জন্য তাদের একটা আমরা প্রশিক্ষণ দেব। ওই প্রশিক্ষণ আমি 7 তারিখে রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে আমরা ওটার উদ্বোধন করব এবং শুধু পুলিশটা, অন্যান্য সব বাহিনীরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের আগে। টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় 3টি ফিশিং বোট সহ 18 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। সেন্ট মার্টিন ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিজ জানান, সকালে দ্বীপের দক্ষিণ পূর্বে বাংলাদেশ জলসীমায় বাদরহাচা নামক সাগরে মাছ শিকারের সময় মিয়ানমার আরাকান আর্মির সদস্যরা 3টি ফিশিং বোট সহ 18 জন জেলেকে ধরে নিয়ে যায়। অপহরণের বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোস্টগার্ড, বিজিবি পুলিশকে অবগত করা হয়েছে। আগস্ট মাসের 5 তারিখ থেকে 28শে আগস্ট পর্যন্ত 69 জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। 3 মাসের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ফের উন্মুক্ত হয়েছে সুন্দরবন। ফলে সকাল থেকে বন নির্ভরশীল জেলে বাওয়ালিরা জীবিকার তাগিদে বনের নদী খালে মাছ ধরতে নেমেছে। এদিকে পর্যটকরাও বনের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে যেতে শুরু করেছেন। মূলত বনের মাছ, গাছ ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম হওয়াতে গেল 1 জুন থেকে 31শে আগস্ট পর্যন্ত সুন্দরবনে জেলে ও পর্যটক প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়। কক্সবাজারের বাকখালী নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা 2 শতাধিক স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সকাল থেকে এই অভিযান শুরু হয়। দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। এখানে প্রায় 300 একরের বেশি প্যারাবন ধ্বংস এবং নদী ভরাট করে গড়ে তোলা হয়েছে 2 শতাধিক পাকা, সেমি পাকা ঘরবাড়ি সহ নানা স্থাপনা। খাগড়াছড়িতে অপহৃত 4র্থ শ্রেণীর শিক্ষার্থী আল রাফিকে উদ্ধার করেছে সেনাবাহিনী। আটক করা হয় 2 অপহরণকারীকে। পুলিশ জানায়, সকাল 11:30টার দিকে শহরের চিঙ্গি স্কয়ার এলাকা থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অপহরণ করে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি মাধ্যমের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আল রাফিকে পরে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। পরে পানছড়ি আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার করে। আটক করা হয় বাদশা মিয়া ও কামরুল হাসান নামে 2 অপহরণকারীকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চীন সফর থেকে ফিরে সেনাবাহিনী প্রধান বঙ্গভবনে দেখা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে। আইএসপিআর জানায়, চীন সফরের বিভিন্ন বৈঠক ও আলোচনার গুরুত্বপূর্ণ দিকগুলোর পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি। এর আগে সেনাপ্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার সরকারি বাসভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা এ সময় সেনাপ্রধানকে বলেন, তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা খুবই জরুরি। এ বিষয়ে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সরকারের নির্দেশে সেনাবাহিনী সারা দেশে কাজ করছে উল্লেখ করে সেনাপ্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে গুরুত্ব না দেওয়ার জন্য অনুরোধ জানান। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ জানিয়ে
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো কথা হয়নি। আর প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়টি গুজব। সচিবালয়ে তিনি আরও জানান, তত্ত্বাবধায়ক বা জরুরি অবস্থা জারির কোনো সম্ভাবনার বিষয়েও তিনি অবগত নন। রিপোর্ট রোকনউদ্দিনের। রোববার থেকে আবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আলোচনা হয় নির্বাচন নিয়েও। জানিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ভিন্ন বক্তব্যও এসেছে। তাহলে সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের পালে কি হাওয়া বদল ঘটতে পারে? সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল আইন উপদেষ্টার কাছে। আমাদের রাজনৈতিক দল যারা আছেন, আপনার জুলাই গণ অভ্যুত্থানে যারা পক্ষে শক্তি আছেন, তাদের বিচার বিবেচনা বোধের প্রতি আমাদের আস্থা রয়েছে। তাদের বিভিন্ন ব্যাপারে মতভিন্নতা থাকতে পারে, প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো। আর আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে, সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে। না, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা। এনসিপি চাচ্ছে গণ পরিষদ নির্বাচন জাতীয় নির্বাচনের আগে। স্যার, এটা কি বলেন স্যার? এ তো এনসিপির মানে দলীয় বক্তব্য। এটা এনসিপির দলীয় বক্তব্য নিয়ে আমার বলার কিছু না। আমি সরকারের বক্তব্য যেটা সেটা বললাম। এরই মধ্যে রোববার প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধান সাক্ষাৎ করেছেন বলে খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টিকে গুজব বলে জানান আইন উপদেষ্টা। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন, এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি দু একটা পত্রিকায় দেখেছি, আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। আমি এই ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত না। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে কিনা। বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে এবং এই সমস্ত অস্থিরতার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে যে আপনার অবনতি ঘটে, সেটা আপনার যতই দুঃখজনক হোক, হতাশাজনক হোক, এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না। আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি, আবার ভালো হয়ে গেছে, ইনশাআল্লাহ ভালো হবে। পরিস্থিতি যাই হোক, সরকার শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে বলেও আশাবাদ জানান আইন উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। তবে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন নয়, বরং জনগণের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মার্কিন সরকারের সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আর সিএসি জানিয়েছেন, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই। আরাফাত ইসলামের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে মার্কিন চার্জ দি অ্যাফেয়ার্সের সাথে বৈঠক করেন সিইসি। বৈঠক শেষে জ্যাকবসন বলেন, একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে। তবে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব প্রসঙ্গে উদ্বেগ জানান তিনি। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সরকার কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন করে না। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। আগামী বছরের শুরুর নির্বাচনটি হবে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক, যা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে বলে আমরা আশা করি। পরে সিইসি বলেন, সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজন করা হবে। দেশের স্বার্থে সব রাজনৈতিক দল শেষ পর্যন্ত নির্বাচনী সমঝোতায় আসবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। জানান, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই। আমি বিশ্বাস করি দেশের স্বার্থ ওনাদের সবার বিবেচনায় উপরে। আমাদের রাজনৈতিক দলগুলো দেখবেন আপনি শেষ পর্যন্ত একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে। মাননীয় প্রধান উপদেষ্টা উনি সম্পূর্ণ স্বাধীনভাবে যাতে ইলেকশন কমিশন কাজ করতে পারে এ পর্যন্ত উনি সেই ব্যবস্থায় রেখেছেন। কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমরা পাইনি। আগামী নির্বাচনে কালো টাকার ব্যবহার যতটুকু কমানো যায় সেজন্য ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। কালো টাকার যে ব্যবহারটা যথাসম্ভব কমানো, এটা বন্ধ করতে পারবো না। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।
সংস্কার ছাড়া অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। গণ অভ্যুত্থানের বছর পেরিয়ে গেলেও এখনও সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত না হওয়াকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন তারা। এমন বাস্তবতায় সরকার পথ হারিয়েছে কিনা সেই প্রশ্নও তোলেন অর্থনীতিবিদ, গবেষক ও নির্বাচন বিশেষজ্ঞরা। নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংস্কার নিয়ে আলোচনার সভায় এসব মন্তব্য উঠে আসে। সাদরিনা খন্দকারের রিপোর্ট। শেখ হাসিনার একতরফা শাসনের জাতাকলে পড়ে দেশের নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, বিচার ব্যবস্থা ও অর্থনীতি ধ্বংস হয়ে যায় বলে মন্তব্য করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাজধানীর গুলশানে সংস্কার আলোচনায় তারা বলেন, গণ অভ্যুত্থানের পর ঘটা করে সংস্কার কমিশন গঠন হলেও বাস্তবে ফলাফল শূন্য। আমরা সকলেই যে সহানুভূতি, ভালোবাসা, ভক্তি নিয়েছিলাম সেখানে কোথায় যেন একটা মোহভঙ্গ হয়েছে এবং এই মোহভঙ্গ কিন্তু আমাদের যে সংস্কার প্রক্রিয়াকে অনুধাবন করার জন্য বড় ধরনের শিক্ষা দিয়েছে। সংস্কারের পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের বাদ দিয়ে সংস্কার বাস্তবায়ন করার দাবি জানান বক্তারা। সংস্কার না করতে পারা সরকারের ব্যর্থতা বলে জানান বিভিন্ন সংস্কার কমিশনের সদস্যরা। আমাদের একটা নির্বাচন আসন্ন, এই নির্বাচনটা সুষ্ঠু হওয়া দরকার, নিরপেক্ষ হওয়া দরকার, গ্রহণযোগ্য হওয়া দরকার। তাই এই নির্বাচনটার জন্য আমাদের কতগুলো আসুক এই সংস্কারের বিষয়ে আমাদের মনোনিবেশ করতে হবে, আমাদের ওয়াচ করতে হবে, যাই করতে হয় যাতে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন পাই। যারা অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান অর্থনীতিবিদ ও গবেষকরা। সংস্কার ছাড়া আগামী নির্বাচন ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা তাদের। অর্থনৈতিক মডেল 15 বছরে খুব ডানা বেঁধেছিল, সেটার থেকে উত্তরণ দরকার ছিল। সো এই আকাঙ্ক্ষাগুলোর আলোকেই রিফর্ম ওয়াচ যদি কাজ করতে চায় তাহলে ওই আকাঙ্ক্ষাগুলোকে ইয়ার্ডস্টিক ধরতে হবে। This is not just a theoretical issue because there is some public discussion going on which is holding out the danger that if reforms are not completed then elections may be endangered and some people may not participate in elections. নাগরিকদের মতামতের ভিত্তিতে সংস্কারের দাবি জানান তারা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের 50 মিনিট পর সেই আদেশ স্থগিত করল চেম্বার বিচারপতি। এর ফলে এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা চালাতে কোনো বাধা নেই। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ প্রথমে ডাকসু নির্বাচনের কার্যক্রম স্থগিত করেন, পরে চেম্বার বিচারপতি ফারা মাহবুব সেই আদেশ স্থগিত করেন। রিপোর্ট হাসান জাবেদের। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানিতে আইনজীবী বলেন, ফরহাদ হোসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পদধারী নেতা, তাই তিনি শিবিরের প্রার্থী হতে পারেন না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী জানান, ফরহাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি ছিলেন, এটা বিভিন্নভাবে প্রমাণিত। নির্বাচন কমিশনও তার পদ বৈধ বলেছেন। শুনানি শেষে রুল জারি সহ ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেন বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। মূল অর্ডারটা হলো এখানে নির্বাচন স্থগিত হয়ে যাওয়া, ইলেকশন প্রসেস স্থগিত হয়ে যাওয়া 30 অক্টোবর পর্যন্ত। নির্বাচন প্রক্রিয়াটা যদি স্থগিত থাকে তাহলে ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হতে পারে। এই জন্যই ইন দ্য মিন টাইম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যত দ্রুত সম্ভব ঘন্টা মিনিট হিসাব করে আমরা চেম্বার জজের আদালতে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে একটা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন দায়ের করব। এই বক্তব্য দেওয়ার সাথে সাথেই তিনি হাতে লেখা আবেদন নিয়েই চলে যান চেম্বার আদালতে। সেখানে বিচারপতি ফারা মাহবুব আবেদনটি দেখে হাইকোর্টের আদেশটি শুনানি পর্যন্ত স্থগিত করেন। মাননীয় চেম্বার জাজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না। এস.এম. ফরহাদের ব্যাপারে হাইকোর্ট ডিভিশন কোনো আদেশ দেন নাই, শুধু রুল জারি করেছেন এবং এটা নিশ্চয়ই আগামীকালকে যখন চেম্বার জজের আদালতে পরিপূর্ণ শুনানি হবে আপনারা থাকবেন, সেখানে এটি পরিপূর্ণ শুনানি হয়ে একটি সিদ্ধান্ত হবে।
আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য আছে। চেম্বার আদালতের শুনানি পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান শিশির মনির। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচন স্থগিত করার হাইকোর্টের সিদ্ধান্ত জেনে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরাও। পরে ক্যাম্পাসে আবার স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। নূর হোসেনের রিপোর্ট। উৎসবমুখর প্রচার প্রচারণার মধ্যেই হঠাৎ ডাকসু নির্বাচন স্থগিতের আদেশে হতভম্ব হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাৎক্ষণিক প্রতিবাদে উত্তাল হয়ে পড়ে গোটা ক্যাম্পাস। নির্বাচন ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি পাশে রেখে ডাকসুর দাবিতে ঐক্যবদ্ধ ছাত্রনেতারা যে কোনো মূল্যে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দেন। ডাকসু নির্বাচন 9 তারিখে হবে এবং সেই 9 তারিখ এই কালচারাল ফেসিসদের বিরুদ্ধে শিক্ষার্থীরা লাল কার্ড দেখাবে এবং শিক্ষার্থীদের জয় হবে। এই ডাকসু নির্বাচনে কোনো হার জিত নাই, যে জিতুক শিক্ষার্থীরা বিজয়ী হবে, জুলাই বিজয়ী হবে। স্পষ্টভাবে এই অপরাজয় বাংলার পাদদেশ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ডাকসু নির্বাচন রাইটামেই হবে, সেটাকে বাধাগ্রস্ত করার সক্ষমতা কারোর না। এটা কেবলমাত্র নির্বাচন এবং আনন্দ না, এইটা হলো আপনার ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার অধিকার রক্ষার আন্দোলন। বিক্ষোভের মধ্যেই হাইকোর্টের আদেশ স্থগিতের খবর এলে উপাচার্যের বাসভবনের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা। এদিকে আবাসন সংকট মুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়তে 36 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। নিরাপদ ক্যাম্পাস, আবাসন সংকট সমাধান, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার, উন্নত পরিবহন এবং ক্যারিয়ার গঠনের পর্যাপ্ত তথ্য সেবা বা অ্যাক্সেস টু ক্যারিয়ার রিসোর্সেস, এই 6টা জিনিস আমরা বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকব। আইনি লড়াই চালানোর পাশাপাশি নির্ধারিত সময়ে ডাকসু নির্বাচন আয়োজনের কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা বন্ধে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর ধানমন্ডি 3-এ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে ধানমন্ডির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এনসিপি ধানমন্ডি থানা উদ্যোগে আয়োজিত মিছিলে নেতারা বলেন, ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরি করেছে আওয়ামী লীগ। অপকর্মের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। দেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। প্রতিবন্ধীদের সহায়তার নামে সূচনা ফাউন্ডেশন খুলে স্বৈরাচার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে 450 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এমন অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এছাড়া 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ এসেছে তার বিরুদ্ধে। পুতুল ছাড়াও অভিযোগ এসেছে সাবেক মন্ত্রী, এমপি, এনবিআর চেয়ারম্যান, ব্যবসায়ী সহ 35 জনের নামে। বলা হয়েছে, সূচনা ফাউন্ডেশনে অর্থ সহযোগিতা করে অনৈতিক সুবিধা নেয় 8 জন ব্যবসায়ী। সেই সাথে প্রায় 1 কোটি টাকা কর মওকুফও পান সেসব ব্যবসায়ীরা, যা নীতি বিরুদ্ধ। এসব অভিযোগে তৎকালীন এনবিআর চেয়ারম্যান সহ 15 কর্মকর্তার নাম এসেছে এজাহারে। সূচনা ফাউন্ডেশনে 14টি ব্যাংক হিসাবে মোট লেনদেনের পরিমাণ 930 কোটি 97 লক্ষ 73,959 টাকা। এই অর্থ থেকে 447 কোটি 95 লক্ষ 30,193 টাকা আত্মসাৎ করা হয়েছে। মূলত এটি একটি, আপনারা জানেন যে এটা একটা সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন নিয়ে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার কথা ছিল, বাট তাদের কল্যাণার্থে কোনো অর্থ ব্যয় না করেই এই টাকাটা আত্মসাৎ করা হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে আয়োজিত হবে বিসিবি নির্বাচন। গঠন করা হবে 3 সদস্যের কমিশন। এছাড়াও বিপিএল ও ঢাকা লিগে ফিক্সিং কাণ্ডের প্রাথমিক প্রতিবেদন যাচাইয়ের জন্য 4 সদস্যের রিভিউ কমিটি গঠন করার কথা জানিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সিলেট থেকে আনিস রহমানের ছবিতে নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। ক্রিকেট অঙ্গনে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে বেশ কিছুদিন ধরেই। এবার নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিল বিসিবি। সিলেটে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভা শেষে অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন করার কথা জানিয়েছেন বিসিবির সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম। এর জন্য খুব শীঘ্রই গঠন করা হবে 3 সদস্যের কমিশন। বাই নেম এখনো গঠন করা
ডিসিশন সেটা প্রেসিডেন্টের উপর ছাড়া হয়েছে নাম রেকমেন্ড করার জন্য। বাট 3 সদস্য বিশিষ্ট একটা ইলেকশন কমিশন গঠিত হবে এবং আমার ধারণা আমরা হয়তো 2 দিনের মধ্যেই সেটা জানতে পারবো। এছাড়া বিপিএল ও ঢাকা লিগের ফিক্সিং কাণ্ডের প্রাথমিক প্রতিবেদন পর্যালোচনা করার জন্য 4 সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি। 4 সদস্য বিশিষ্ট একটা টিম গঠন করা হয়েছে যারা এটা রিভিউ করবে এবং বিসিবির এখন করণীয় কি, এখানে যেই রেকমেন্ডেশনস আছে বা যে বিষয়গুলো উঠে এসেছে সেই পরিপ্রেক্ষিতে বিসিবির করণীয় কি সেটা বিসিবিকে জানাবে। এখানে ডেফিনেটলি লিগ্যাল সাইডের লোকজনই থাকবে যারা মুখ্য ভূমিকা পালন করবে। পরবর্তী 3 আসরের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইএমজেকে বিপিএল আয়োজনের দায়িত্ব দিয়েছে বিসিবি। প্রতিষ্ঠানটির আইপিএল আয়োজনে অভিজ্ঞতা আছে। এছাড়াও আম্পায়ারদের দক্ষতা বাড়াতে 2 বছরের জন্য সাইমন টফেল ও স্থানীয় কোচদের সঙ্গে কাজ করতে অস্ট্রেলিয়ার অ্যাশলে রসকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নীলা মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক।